নমস্কার, আমি অনুত্তমা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকো। আজকের অনুষ্ঠান আবারও বৃহস্পতিবার যেহেতু, তাই একটু অন্য ছন্দে তো এগোবেই। এবং আজকে যাকে আমরা পেয়েছি, যথারীতি বৃহস্পতিবার যেহেতু, তাই শুধু সমস্যার আলোচনায় না থেকে তার থেকে সমাধান শুনবো এবং তার নিজের গল্পও কিছুটা শুনবো। যার সঙ্গে আজকে আমাদের কথা হবে তাকে আপনারা আগে দেখেছেন ভালো আছি ভালো থেকো তো, কিন্তু আজকে আমি খুব বিশেষভাবে খুশি তাকে পেয়ে। তার কারণ ভালো আছি ভালো থেকো আমাদের প্রত্যেককেই তো নানানভাবে সমৃদ্ধ করেছে। ধরুন, যখন আমি সঞ্চালক হিসেবে এখানে আসা শুরু করলাম, এমন অনেকের সঙ্গে আমার অনুষ্ঠান করবার অভিজ্ঞতা হয়েছে যাদের কাছ থেকে আমার কখনো কখনো পড়বার সুযোগ ঘটেছিল। আজকে এটা আমার কাছে খুব আনন্দের এবং গর্বের যে আমি যার সঙ্গে বসে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব, খুব অল্প সময়ের জন্য তাকে পড়াবার সুযোগ আমার হয়েছিল। আমার থেকে হয়তো বয়সে অনেক ছোট, কিন্তু তার কাজের নিরিখে, তার নিজের প্রতিভার নিরিখে সেখানে কিন্তু তার আলাদা জায়গা অস্বীকার করার কোনো অবস্থাতেই আমরা কেউ নেই। এবং আমি অসম্ভব আনন্দের সঙ্গে আজকে তার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাবো সাইকোলজিস্ট, সিঙ্গার এবং অধ্যাপনার সঙ্গেও যুক্ত রেমা বোস আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে। রেমা, ওয়েলকাম টু ভালো আছি ভালো থেকো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কাছে সত্যিই খুব আনন্দের যে এই প্ল্যাটফর্মে আমি আর রেমা আজকে আড্ডা এগিয়ে নিয়ে যাবো আপনাদের সঙ্গে। এটা আমার কাছে ইকুয়ালি ম্যাটার অফ প্রিভিলেজ আর ম্যাটার অফ ইমেন্স প্লেজার। ভীষণ থ্যাংক ইউ রেমা। কি নিয়ে কথা বলবে এবার সেটাতে একটু ঢুকি। বুঝতেই পারছেন আমার পুরনো ছাত্রী এবং তার সাথে আমার আড্ডায় আপনারা না এলে তো পুরো গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং একটু বলা দরকার কি নিয়ে আজকের গল্প এগোবে। রেমার নিজের জীবনের কথা শুনবো, তার কারণ রেমার সঙ্গে যত আমাদের আড্ডা এগোবে তত আমরা দেখব ও কিন্তু শুধু মনস্তত্ত্ব নিয়ে কাজ করছে না, ওর একটা গানের সঙ্গে, সাংগীতিক জীবনের সঙ্গে নিবিড় যোগ রয়েছে। পাশাপাশি রেমা ছবি তৈরির কাজেও নিযুক্ত রয়েছেন। রেমার এই যে নানান প্রতিভার দিক এবং রেমার বড় হয়ে ওঠার ক্ষেত্রেও তাদের কি প্রভাব ছিল, সে সমস্ত গল্প রেমার থেকে না শুনলে তো আমাদের আজকের আড্ডাই সম্পূর্ণ। কিন্তু পাশাপাশি এই যে নানান প্রতিভা, এই যে ক্রিয়েটিভিটি, এই যে শিল্প সংস্কৃতির নানান দরজা, এই প্রত্যেকটি দরজার সঙ্গে যে আলো হাওয়া জুড়ে আছে, সেটা আমাদের ভালো থাকা বা না থাকাকে কিভাবে প্রভাবিত করে। অর্থাৎ আমরা যে অনেক সময় বলি না যে মন খারাপ, একটু গল্পের বই পড়ুন না, একটু গান শুনুন না, এটা কি শুধুই সময় ব্যয় করবার জন্য বলি, শুধুই কি কিছুক্ষণের জন্য নিজেকে সরিয়ে রাখার জন্যে, নাকি এই ক্রিয়েটিভ এক্সপ্রেশন, এই যে নানান আমাদের সৃজনী শক্তির ব্যবহার, তার সঙ্গেও ভালো থাকার কোনো অঙ্গাঙ্গিক যোগসূত্রতা রয়ে গেল, এই দিকটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা এগোবে। অর্থাৎ সৃজনী শক্তি এবং ভালো থাকার পারস্পরিক মেলবন্ধন। যে নাম্বারগুলোতে আপনাদের অপেক্ষায় আমরা আছি জানেন আপনারা, তাও দ্রুত আরেকবার বলে দিই, 40073267, 40073269। রেমা আর আমি আড্ডা এগোই তাহলে। রেমা, একদম গোড়াতেই তোমায় যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে একদম পণ্ডিত জয়ন্ত বোসের কন্যা এবং একটা একেবারেই সাংগীতিক পরিবারে বড় হওয়া, বহু সময় তো আমরা একটা হয় এই না হলে ওই দেখতে পাই। মানে যে গান গাইছেন তিনি গানই করবেন, তার বাকি দিকটা নিয়ে অত না মাথা ঘামালেও চলবে। আবার অনেক সময় দেখতে পাই তুমি অন্য দিকগুলো আবার কেন করছো, একদম চোখে ঠুলি বেঁধে পড়াশোনা করো। কিন্তু রেমা ইউনিভার্সিটি টপার ছিলেন, রেমার পড়াশোনার জায়গাটাও তো যে অসম্ভব ভালো স্টুডেন্ট ছিল সেটার আলাদা করে কোনো সংশয়ের জায়গাও রাখেনি। পাশাপাশি তোমার একটা ক্রিয়েটিভ জার্নি, তো এটা কি ছোটবেলা থেকেই কোথাও সচেতনভাবে দুটোকে তুমি নেবে মনে করেছিলে জীবনে? প্রথমে তো মানে আমি যখন ছোট ছিলাম তখন তো সচেতন থাকার কোনো জায়গা ছিল না আমার। তবে আমি এইটুকুনি বলবো যে আমার বাবা, আমার মা, বিশেষ করে আমার বাবা এই জায়গাটাতে খুব পার্টিকুলার ছিল যে ডিরেক্ট করে দেবে না যে আমি কিরকম হব, মানে আমাকে আমার মতো করে বাড়তে দেওয়া, যেটা আমার মনে হয়েছে সত্যি খুব প্রয়োজনীয়। একটা যেটা বাবা করতেন, যেটা মানে আমরা পরে যখন আমি পড়াশুনো করেছি তখনও সেটার ভীষণভাবে ইউজফুলনেসটা দেখেছি, সেটা হচ্ছে এক্সপ্লোর করতে দেওয়া। যত নানা রকম সিচুয়েশন, নানা রকম জায়গাতে আমরা এক্সপ্লোর করব, তত নিজের ক্ষমতা অক্ষমতা উভয় বিষয়ের ব্যাপারেই আমাদের সচেতনতা গ্রো করবে। তো গান করতেই হবে এরকম কিন্তু আমার মানে আমার পারিবারিক ভীষণ একটা বড় সাংগীতিক হেরিটেজ রয়েছে, এটা যেমন সত্যি কথা। কিন্তু আমার বাবা কিন্তু আমাকে কখনোই জোর করেননি যে মানে তোমাকে করতেই হবে এটা। বাবা তালিমও কি, ধরো যেহেতু আমাদের পরিবারের মেয়ে তাই ওকে ওই বয়স থেকে তালিম দেবো, এরকম কোনো ব্যাপার ছিল না? বাবা যেটা ছিল যে যেটাই স্পন্টেনিয়াসলি হবে সেইটাই সব থেকে ভালো হবে আর কি, মানে এরকম ভাবে এখনো কিন্তু তাই। মানে যে কারণে ছবি তৈরির
তৈরির কিন্তু আমার পারিবারিক কোনো ইতিহাস ঠিক, নেই, ঠিক, ঠিক। কিন্তু সেটা আমি বেছে নিয়েছি, সেটা আমার বাবার থেকে। আমি বাবা এই বিষয়ে বেশ মানে ভীষণ আগ্রহী, আর আমি অনেক কিছু শিখেছি বাবার থেকে। সেইখান থেকে এই জায়গাটাও আমাকে ভাবিয়েছে ছবি তৈরির জায়গাটাতে। তো প্রথম থেকে খুব এক্সপ্লোর করতে দেওয়া, আর ওই মানে শুধু পড়াশুনো করবে, শুধু করবে, এই ধরনের কোনো রকম ছিল না। গাইডেন্স কিন্তু আমি পাইনি। বরঞ্চ অনেক সময় মানে আমরা যেটা সাইকোলজিতে পড়ে মানে দেখেছি আমি আর কি, যে অনেক সময় একটা ক্যাথার্টিক লেভেলে ভীষণ কাজ করে, যে আমার অ্যাংজাইটি গুলো বার করার জন্য আমার কিন্তু মানে বাবার জন্য আমার অনেকগুলো অ্যাভিনিউজ ছিল আমার সেই এক্সপ্রেশনটার জন্য। সেই এক্সপ্রেশনটার অনেকগুলো অ্যাভিনিউ ছিল, সেটা লেখা হোক, সেটা আমি যখন গান গাইছি, গান শুনছি, যখন নাটক দেখছি, মানে অনেকগুলো জায়গাতে আমি ভেন্টিলেট করার সুযোগ পেয়েছি। এই যে তুমি ক্যাথারসিস শব্দটাকে নিয়ে এলে রেমা, এবং এটা একটা খুবই টেকনিক্যাল শব্দ, কিন্তু আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমি এইটাতেই আরেকটু তোমার সঙ্গে থাকতে চাইবো, ঢুকতে চাইবো। কোথাও এই যে আমার শিল্পের মাধ্যম বা সংস্কৃতির মাধ্যম দিয়ে আমারও যেন একটা কোথাও রিলিজ হওয়া সম্ভব, বা কোথাও যেন আমারও ভার মুক্তি হওয়া সম্ভব, এইটার সাথে তোমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কবে থেকে শুরু, এবং কিভাবে তুমি সেটাকে নিজের জীবনে জায়গা দিতে লাগলে? এটা খুব অজান্তেই তৈরি হয়েছে, মানে খুব কনসিয়াসলি যে তৈরি হয়েছে তা নয়। আমার ছোটবেলার থেকে আমি একটা জিনিস ভীষণ দেখেছি, যে স্পন্টেনিটি ওয়াজ অলওয়েজ সেলিব্রেটেড ইন মাই ফ্যামিলি। মানে আমার বাবা সবসময় ওটাকে সেলিব্রেট করাতে খুব ইয়ে ছিল, যে যেটা ভীষণ সাবলীল ভাবে আসছে, যেটা ভীষণ স্পন্টেনিয়াসলি আসছে, সেটাকে আসতে দেওয়া। তো ওই জন্য খুব কনসিয়াসলি যে ওটা গ্রো করেছে তা নয়, তবে এটা খুব সত্যি কথা যে যখন পড়াশোনার দিকের থেকে খুব স্ট্রেস হচ্ছে, তখন আমার জন্য সঙ্গীতটা ছিল। যখন সঙ্গীতের একটা পারফরমেন্সের লেভেলে খুব স্ট্রেস হচ্ছে, তখন আমার জন্য ছবিটা ছিল। ছবির সময় যখন খুব এটা হচ্ছে, তখন আবার সাইকোলজি ছিল। তো মানে একটা বেশ সুন্দর বৃত্তের মধ্যে আমি ঘোরাফেরা করার একটা খুব সুযোগ পেয়েছি। আমরা একটু তোমাকে আপাতত একটু থামালাম রেমা, কারণ একটা ফোন এসে গেছে। ফোনটা আমরা নিয়ে তারপরে আবার তোমার জীবনের গল্প এবং আমাদের নিজেদের জীবনেরও নানান প্রশ্নে ঢুকবো। কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার অনুত্তমাদি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। এটা কি রাজীব? হ্যাঁ, কেমন আছো রাজীব? আমি ভালো আছি। আমি রাজীব চট্টোপাধ্যায়, ইলিয়াট রোড থেকে বলছি। আর রেমাদিকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। রেমাদির মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা দেখলাম, পণ্ডিত জয়ন্ত কুমার বোস, জয়ন্ত বোস, কুমার বোস, তারপর দেবজ্যোতি বোস, এদের মানে সঙ্গীতের মূর্ছনায় আমরা প্রায় মাঝে মাঝেই কি বলবো বুঁদ হয়ে থাকি। ঠিকই ঠিকই, একদম তাই। যাই হোক, এখন সৃজনশীলতা এবং ভালো থাকা, এই নিয়ে আজকের যে আলোচনাটা হচ্ছে, তাতে একটা কথা বলি, যে সৃজনশীলতা বা সৃজন বা সৃষ্টি করার যে তাগিদ, তার সাথে কিন্তু একটা গভীর বেদনা বোধও লুকিয়ে থাকে। বাহ, খুব সুন্দর কথা রাজীব। মানে বেদনার রুদ্র তেজে দীপ্ত হয়ে না উঠলে কোন সদার্থক সৃজন বাহ, খুব সুন্দর, হয় না। খুব সুন্দর বলেছেন। এইটা নিয়েই আপনারা ইলাবরেট করুন। অসংখ্য ধন্যবাদ রাজীব, অসংখ্য ধন্যবাদ। খুব দামি কথা, খুব দামি কথা, বিউটিফুলি সেড। মানে ইনফ্যাক্ট ওই যে মানে টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস এর যে জায়গাটা, তো সেই সবচেয়ে বিষাদময় জায়গাগুলো থেকে তো হয়তো লেখা উঠে আসে। আবার ইনফ্যাক্ট মানে খুব আনন্দে থাকলে আমরা কিন্তু মানে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্তই হই না। একদম। এবং ইনফ্যাক্ট তুমি যেটা বলছিলে রেমা, যে যখন একদিকে চাপটা বাড়ছে, ছোটবেলার চাপ দিয়েও যদি আমরা দেখি, তখন হয়তো অত বিষাদ অবসাদ আমরা বুঝি না, তখনও কিন্তু সৃজনশীলতা সেই অবস্থায় এসে তোমার হাতটা ধরছে। একেবারেই তাই, একেবারেই তাই। মানে ওই ধ্বংসের বুক থেকে সৃষ্টি, এইটা কিন্তু মানে চিরাচরিত সত্য। একদম তাই, এটা সবসময় ঠিক। কারণ আমরা যখন ভীষণ আনন্দে থাকি, আমার বাবা এটা বলেন যে খুব ভালো আছি, এর থেকে আনপ্রোডাক্টিভ অবস্থার কিছু। এটা কিন্তু দারুণ একটা কথা। মানে ভালো থাকলেই যে আমি অনেক কিছু সৃজনী শক্তির ব্যবহার করে ফেলতে পারবো, তা নাও হতে পারে। হ্যাঁ, মানে একটু খারাপ না থাকলে আমি কিন্তু কোনো কিছু সৃষ্টি করার জায়গাতেই আসতে পারছি না। ঠিক ঠিক। তার কারণ আমি আমাকে কিছু সৃষ্টি করতে গেলে প্রথম যেটা দরকার, একটু একাত্ম হওয়ার দরকার আছে। খুব আনন্দ করতে থাকলে তো সবার সাথে মিলেমিশে হই হই করে, মানে তখন তো নিজের জন্যই সময় নেই, তখন সেই ভাবনা চিন্তাগুলোকে লালন করার, পালন করার কোনোটারই সময়। এবং যেটা রাজীবও বলছিলেন রেমা, যদি আমরা সেই কথা সূত্র এনেও দেখি,
ক্রিয়েটিভিটির মধ্যে একটা অভাববোধের জায়গাও তো রয়েছে, মানে আমার যদি প্রাপ্তিতে টইটম্বুর অবস্থায় আমি থাকি, একেবারেই তাই, মানে টু মেনি রিসোর্সেস হয়ে গেলে এমনি তো আমরা সেটাকে অন্যভাবে ভাবতেই পারবো না। একদম ঠিকই। সুতরাং সেখানে যেন ওই সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে নাই 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 রে, মানে এই নাটা কোথাও ভেতরে যদি না থাকে তাহলে বোধহয় আমাদের সৃজনশীলতায় পৌঁছানো মুশকিল। আরেকটা ফোন এসে গেছে, দ্রুত নিয়ে নি। কে আছেন সঙ্গে? হ্যালো, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। আপনাকে আর আজকে অতিথি রেমা বসকে আমি গুড আফটারনুন বলি। গুড আফটারনুন। এক্ষুনি যে কলার বললেন না রাজীব হ্যাঁ চট্টোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ যে বিষাদ থেকে বোধহয় সৃষ্টিমূলক কিছু আসে। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে আমার নিজের মধ্যে, আমি এটা নিজে নিয়ে বলছি, 8 বছর সাধারণ জীবন কাটাতে কাটাতে যা স্বাভাবিক হয়, 8 বছর আগে আমার স্বামী চলে গেলেন। আচ্ছা, তা আমি বলতে পারবো না, তার আগে আমি লেখা মানে পড়াশুনো বা এসব দিকে পড়তে ভালোবাসতাম, বা নাটক পাড়ার মধ্যে এখানে দিল্লিতেই আমি থাকি, নানা রকম ক্রিয়েটিভিটি, ওগুলোকে ঠিক ক্রিয়েটিভিটি বলা চলে না, ব্যস্ত থাকতাম না তা নয়, কিন্তু হঠাৎ করে মনে হলো যে উনি যাওয়ার ঠিক পরের দিন সন্ধ্যাবেলা আমি একলাই বসেছিলাম, হঠাৎ করে আমার মানে বলবো কি কলমটা ধরলাম, আর ভেতর থেকে একটা স্পন্টেনিয়াস মানে লেখা উঠে এলো, অত্যন্ত বিষাদের মধ্যে থেকে উঠে এলো। বা তারপরে মানে আমি বহু দিন, 8 বছর হয়ে গেলে আমি লেখার মধ্যেই রয়েছি, বা নানা রকম লেখা, তারপরে বিষাদ থেকে হয়তো অনেক কিছুতেই যাই, কিন্তু এই যে বিষাদ কি বলবো এটাকে একটা মানে আমি শুধু লেখায় নিয়ে বলছি না, মনটাকে কেমন যেন অন্যদিকে নিয়ে গেছে। ভালো গান শোনা, চোখে জল এলে সেটাও মনে হয় যে এটা বোধহয় দরকার ছিল। অনেক আনন্দের মধ্যে বোধহয় এগুলোকে ঠিক আমি কখনো মানে ছুঁতে পারিনি। এখন আমি এগুলোকে ছুঁয়ে যাই যখন, বা আমি অনেক কাজে ব্যস্ত থাকি, আমাদের মানে আমাদের কলোনিতে আমাদের কালী মন্দিরেতে আমি ব্যস্ত থাকি, ওখানে আমি কালচারালি আছি, স্পিরিচুয়ালি অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। এই ব্যস্ততাটা যখন সংসারের মধ্যে সব পাওয়ার মধ্যে ছিলাম, কখনো বুঝতে পারিনি, কিন্তু আজকে জানি না কেমন করে না পাওয়ার মাঝে যেন অনেক কিছু এসে আমার সামনে ভিড় করে রয়েছে, যেখানে আমি একা নই, একেবারেই একা নই। আমি রাজীব চট্টোপাধ্যায়ের কথাটিকে এমন ভাবে আমি শুধু সহমত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক কিছু এনে দেয় জীবনে। একদম ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। সত্যি বোধহয় এই যে এক্ষুনি আপনার অভিজ্ঞতা আমরা জানলাম, ঋদ্ধ হলাম আপনার কথা শুনে, সেখান থেকে বোধহয় এই যে অসম্ভব যন্ত্রণার মধ্যেও আলোর দিশা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এবং আশা, সেটা একটা কোথাও যেন একটা শিলমোহর লাগে। রাজীবের ফোন এবং আপনার ফোন সেই শিলমোহরটা আমাদের দিল। রেমা, এই যে ক্যাথার্টিক একটা জায়গার কথা তুমি বলছিলে এবং অভাববোধ থেকে ক্যাথারসিসে যাওয়া, তুমি কি একটু টেকনিক্যালি, যেহেতু সাইকোলজি তোমার বিষয়, আমি সেই জন্য তুমি তো শুধুমাত্র শিল্প সংস্কৃতিরই একটা মুখ নও, একটু কি তুমি সেটা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলতে চাইবে? বিষয়ের জায়গা থেকে বলছি। হ্যাঁ, মানে এখানে এটা বলতে চাওয়া মানে আপনার কাছে যেহেতু দীর্ঘ ছেড়ে দাও সময় ছিলাম, মানে এটা স্যাংশন হতে হতে যাওয়া আমার না, এটা তুমি একেবারেই তা নয়, কারণ রেমা আমার কাছ থেকে বেরোনোর পর নিজের জীবনে অনেকখানি উন্নতিতে অনেক জায়গায় পৌঁছে গেছে, এবং এটা আমার কাছে খুব আনন্দের যে এখানে আমরা দুজনে বসে আমাদেরই বিষয় নিয়ে এখন চর্চা করতে পারছি। এখন আর ওইটা ছেড়ে দাও, এখন আমরা এগিয়ে গেছি। আসলে এই ক্যাথারসিস বলতে আর কি, মানে আমরা যেটা জেনেছি, মানে খুব থিওরিটিক্যালি যেটা জানা, তারপরে সেটা জীবনের দৈনন্দিন পথ চলা থেকে জানা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যা যা উৎকণ্ঠা রয়েছে, অ্যাংজাইটি যেগুলো রয়েছে, সেইগুলোকে আমরা কিভাবে সেগুলোকে ভেন্টিলেট করছি, একদম তাই, সেগুলোকে কিভাবে আমরা এক একটা জায়গায় চ্যানেলাইজ করে দিচ্ছি, কারণ ভেতরটা যখন জল একদম কানায় কানায় ভরে আসে তখন তো সেটা উপচে পড়বে। এবার আমি সেই জলটাকে উপচে রাস্তার মধ্যে জলটা ফেলতে পারি, বা কোনো গাছের গোড়ায় গিয়েও ফেলতে পারি। খুব সুন্দর বললে। তো সেই মানে আজকে আমার মনে হয় আমাদের আলোচনাটা বিশেষত্ব ওই একটা গাছ খুঁজে নিয়ে তার গোড়ায় গিয়ে দেওয়া, যাতে বীজ থেকে একটা সুন্দর মহিরুহ তৈরি হয় আর কি, যেটা অনেককে জীবন দেবে। তো সেই যে আমি এই জায়গাটা খুব সিম্পল করে বললাম। তো মানে আপনি দেখবেন যে আমরা যে কটা খুব বড় বড় সাহিত্যের জায়গায়, খুব বড় বড় মেকার, মানে যারা যে কোনো কিছু সৃষ্টি করেছেন, সেই সবকিছুর পেছনেই কিন্তু একটা খুব বড় না পাওয়া, একটা বড় আঘাত,
এরকম একটা ছিল। মানে স্রষ্টার জীবনী পড়লেও সেটা কিন্তু বারংবার আমাদের কাছে একদম, যেই কারণে আমরা যখন পড়তাম না, আমরা যখন পড়াশোনা করছি তখনও যখন আমরা একজনের ব্যাপারে পড়তাম, আমরা ইভেন সাইকোলজিস্টদের ব্যাপারেও যখন পড়েছি, অ্যাবসলিউটলি প্রত্যেকে কিন্তু নিজের জীবনের সাথে রিলেট করেই এসছে তারপরে। কারণ ওই, এবং ধরো আমরা মানে বিশেষত আমরা যারা রবীন্দ্রনাথ পড়ে প্রায় বড় হই, রবীন্দ্রনাথের নিজের জীবনে যত শোক যত মৃত্যু উনি ওনার জীবদ্দশায় দেখে গেছেন, সেটা বোধহয় একটা বড় কেস স্টাডির মতন আমাদের দেখিয়ে দিতে পারে যে একটা মানুষকে সৃজনী শক্তি থাকলে বা দুটো কিভাবে অঙ্গাঙ্গিক ভাবে জুড়ে আছে। সেটাই। এবার মানে আমরা আমি যেহেতু সাইকোলজি নিয়ে আলোচনাটা হচ্ছে, ফ্রয়েডের মানে ওনার জীবনটা কতটা কমপ্লেক্স ছিল, যেখান থেকে ওনার থিওরিটা ওনার জায়গা থেকে কিন্তু খুব একটা ক্রিয়েটিভ জায়গায় তো রয়েছে, কারণ ওনার থিওরিটা তো এমপিরিক্যালি আমরা দেখতে পারবো, আমরা তো স্বপ্নকে দেখতে পারবো না, খুবই বিমূর্ত একটা জায়গা। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা কোথাও একটা ফ্রয়েডকে কিন্তু আমরা দেখতে না পেলেও, না থিওরিটাকে এমপিরিক্যালি আমরা জাজ না করতে পারলেও আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। ঠিক তাই, একদম তাই। তো সেই জায়গা থেকে কিন্তু ওনার এই থিওরির মধ্যে যথেষ্ট সৃজনশীলতা ছিল, কারণ এই লাইনে তো উনি কেউ আগে ভাবেনি, এখানে তো উনি প্রথম ভেবেছেন। তো আমরা যখন ঘরকে একটা নতুন করে সাজাতে চাইছি, তার আগে তো আগের ঘরটাকে অগোছালো না করলে তো নতুন করে সাজাতে পারবো না। তো সেই জন্যই আর ইনফ্যাক্ট আমি বেশ কিছু জায়গায় পড়েওছি, মানে সেখানে কিছু আর্টিকেলসেও পড়েছি যে সেখানেও বলা হচ্ছে যে যখন কোনো একটা শিশু যে পাচ্ছে না কিছু, তখন কিন্তু সেই না পাওয়ার জায়গাটাকে ঢাকার জন্য বা সেই জায়গাটাকে পাওয়ার জন্য নানা রকম অ্যাভিনিউ সে খুঁজে বেড়াচ্ছে। যেমন কয়েকদিন আগে একটা খুব সুন্দর একটা ছবি আমি দেখলাম, যে কয়েকটি বাচ্চা, তার একেবারে স্লাম চিলড্রেন, একেবারে খুবই নিম্নবিত্ত, একেবারেই নিম্নবিত্ত। তো তার হার্লে ডেভিডসন বাইকটা খুব পছন্দ হয়েছে, তো ওরা নিজেরা এমন ভাবে বসেছে একটা পোজের মতো করে যে পুরোটাকে নিয়ে একটা ছবি তোলা আছে, মনে হচ্ছে একটা হার্লে ডেভিডসন বাইক, কিন্তু আসলে তৈরি হয়েছে ওরা নিজে এমন ভাবে বসেছে। তো এত অসাধারণ লাগলো, এইটাই হচ্ছে সত্যি সত্যি মানে আমার না পাওয়াকে আমার ভেতরটা ভরিয়ে দেওয়ার মতন পাওয়ায় আমি কিভাবে রূপান্তরিত করব, এটা কিন্তু একেবারেই তার একটা আমার কোনোদিন হার্লে ডেভিডসন বাইক এত সুন্দর লাগেনি যেটা সেদিন লাগলো। অ্যাবসলিউটলি। আরেকটা ফোন এসে গেছে, রেমা একটু নিয়ে নি ফোনটা আমরা। কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, হাওড়া থেকে শ্যামলী মৈত্রী। নমস্কার শ্যামলী দি, কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পরে ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে অতিথি যেহেতু সাংগীতিক পরিবার থেকে এসছে, আমার একটা প্রশ্ন, যে ইদানিং কালে চারিদিকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখি, তারা বিভিন্ন জায়গায় গান গাইছে, হয়তো আগেও অনেক ছিল কম্পিটিশনে, হয়তো বাবা মায়েরা নিয়ে যেতেন, কিন্তু তারা এত বেশি রকম ভাবে এগিয়ে, তাদেরকে সৃজনশীলতাটা মানে বিকশিত হতে পারছে এই যে অতিরিক্ত এক্সপোজার। একদম বুঝতে পারছি শ্যামলী দি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কি যে আরাম পেলাম প্রশ্নটা শুনে বোঝাতে পারবো না। রিমা, বিরতিতে যাওয়ার আগে আমরা এগিয়ে যাওয়ার একটা জায়গায় ছিলাম, খুব সুন্দর একটা উদাহরণ তুমি দিচ্ছিলে, যেখানে আমাদের ভেতরটার মধ্যে যদি কোথাও শেখার অতৃপ্তি না থাকে, আমাদের এগিয়ে যাওয়াটা আর হয় না, সৃজনশীলতা একটা কোথাও যেন গিয়ে আটকে যায় বা আমার পারদর্শিতাও আটকে যেতে পারে, যেটা তুমি বলছিলে। আমি এবারে একটু একেবারেই তোমার জীবনের কিছু প্রশ্নে একটু আসবো, যেহেতু আজকে বৃহস্পতিবার স্পেশাল এপিসোড, আমরা এটুকু লিবার্টি তো নিতেই পারি। যেটা তোমায় জিজ্ঞেস করবো, এই যে ধরো তুমি যখন গানের সাথে নিজেকে যুক্ত করতে শুরু করলে, আমি তোমার ছবি বানানোর দিকটাতে এক্ষেত্রে ঢুকবো না, কারণ তোমার পরিবারে সেটার মহলটা ছিল না, কিন্তু গান তো প্র্যাকটিক্যালি ওনাদের মানে রেমাদের পরিবার তো মানে সাংগীতিক জগতের একটা পীঠস্থান। সেই বাড়ির একটি মেয়ে যখন গান গাইছেন বা সে যখন বাইরে কোথাও, আরেকটা ফোন এসে গেছে, একটু ফোনটা নিয়ে আমি আমার প্রশ্নে আসি। রেমা, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বাংলাদেশ থেকে দিদি মল্লিক বলছি। আর্টিস্ট। বলুন বলুন, শুনছি, বলুন। আর্টিস্ট দিদি মল্লিক বলছি। আমি নিয়মিত শ্রোতা এবং আপনাদের থেকে অনেক সমস্যার সমাধান জেনে আমি বিভিন্ন জায়গাতে আলোচনা করে থাকি আমার স্টুডেন্টদের নিয়ে, যেহেতু আমি এটা প্রফেশনাল শেখাই। তো শেখাতে যে আমার যেটা মনে হয় যে তারা শেখাচ্ছে মানে কি স্কুলে পুরস্কার পেতে হবে বা আমার ছেলে স্কুলে কম্পিটিশনে মানে পুরস্কার পাবে, এরকম জায়গা থেকে। হ্যাঁ, তো ইদানিং আমি গতকালই একটা জায়গায় খুবই ফেড আপ হয়ে আসছি যে তার বাচ্চা 15 ডিসেম্বর যাবে আপনার কম্পিটিশনে, সে চাচ্ছে যে আমার বাচ্চা যেন পুরস্কার পেয়ে আসে। হ্যাঁ, কিন্তু আমি বরাবরই বলি যে আমি কিন্তু শেখাটাকে গুরুত্ব দিই। একদম। এই রে
লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ মিস্টার মল্লিক, কারণ এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। আমরা বহু সময় এই একটা দোনামোনায় পড়ে যাই যে কেউ শিখতে এলেই ভাবছে তাকে আমি এমন শিখিয়ে দেবো যে সে গিয়ে পুরস্কার পেয়ে আসবে। আমি ইনফ্যাক্ট এই প্রত্যাশারই জায়গাটাতে একটু তোমাকে নিয়েও ঢুকছিলাম রেমা, যে এই যে রেমা বোস যদি গাইতে যায় রেমা বোস নিশ্চয়ই পুরস্কার পেয়ে আসবে, এইটা রেমা বোসের পরিবারের মানুষরা ভাবুন বা না ভাবুন, রেমার মাথাতেও কি কখনো ছিল না? কারণ আমি তো যখন নিজে গাইতে যাচ্ছি আমি কিন্তু বোস পরিবারের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছি। সেটা হ্যান্ডেল করেছো কি করে? সেটাই, ওটা হ্যান্ডেল করতে গিয়েই এত লেটে প্রকাশ। এটা অনেস্ট কনফেশন, কিন্তু এটা একেবারে অনেস্ট কনফেশন। তার কারণ অন্য কেউ কি বললো তার আগে আমি নিজেই তো বুঝতে পারছি কি হলো না, সেই জন্যই আমার ঢোকাটাও এত দেরি। এত সতর্কতা তুমি রাখো, অতিরিক্ত সতর্ক। তো আবার আরেকটা, আমার ভালোবাসার এই মাধ্যমটাকে ভালোবাসার জায়গাটা একটা নিখাত ভালোবাসা রয়েছে, সেই জন্যই জায়গাটা নিয়ে আমার কখনো কোনো দোনামোনা হয়নি যে ইস কেন এরকম একটা ভার রয়েছে কাঁধে, সেটা কখনো মনে হয়নি। সেটার মনে না হওয়ার পেছনে আমার বাবা আমার মা দুজনেরই একটা ভীষণ বড় জায়গা আছে। কারণ এক্সপেকটেশনটা থাকা তো ডেফিনেটলি ভালো, সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে, কিন্তু কাকে কার মতো করে এক্সপেক্ট করব সেটাও একটু বুঝতে হবে আর কি। মানে আমি যেই সাংগীতিক পরিবারের থেকে বিলং করি, সেখানে স্টলওয়ার্ডসরা রয়েছে। এবার তখন যদি এটা ভেবে নেওয়া হয় যে আমি একজন স্টলওয়ার্ড হব, তখন তো মানে সেটা খুব আনরিয়ালিস্টিক। যদি না আমি সেটা নিজের কাজ দিয়ে আস্তে আস্তে প্রমাণ করি, সেটা আস্তে আস্তে প্রকাশ হবে। যদি হবার থাকে তাহলে সেটা হবে, সেটাকে একটু নিজের মতো করে যেতে দেওয়া, এই স্বাধীনতাটা আমি ভীষণ পেয়েছি। এখানে আমার একটা প্রশ্ন তোমার কাছে আবারও উঠে আসছে রেমা, এই যে ফোনটা আমাদের কেটে গেল, কিন্তু একটা কোথাও প্যারেন্টাল এক্সপেকটেশনের একটা জায়গা তো ছিল ফোনটার মধ্যে। তো অনেক সময় আমরা দেখি যে প্যারেন্টসদের তো আমরা এনকারেজ করতে বলি, সত্যিই বলি যে আপনারা এনকারেজ করুন। এনকারেজমেন্টের পাশাপাশি খুব সঠিক ক্রিটিসিজমেরও তো প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন। সেইটা তুমি তোমার জীবনে কিভাবে পেয়েছো এবং কোনটা হলে কার্যকরী হয় বলে তুমি দেখেছো? দুটোকে ব্যালেন্স করা খুব দরকার। অ্যাপ্রিশিয়েট করা, এনকারেজ করাটা যেরকম প্রয়োজন, ওই ক্রিটিসিজমটা খুব প্রোডাক্টিভ হওয়ার প্রয়োজন আছে। ক্রিটিসিজমের মধ্যে সাবজেক্টিভিটি চলে এলে খুব মুশকিল। ক্রিটিসিজমটা যতক্ষণ অবজেক্টিভ রয়েছে যে তোমার ঠিক এই জিনিসটা এরকম হলো না, সেই ক্রিটিসিজমটার মধ্যে আমি নেই, আমার কাজটা রয়েছে, যে তখন কিন্তু আমার মনে হবে যে আমি এটাকে বেটার করতে পারবো। কিন্তু ক্রিটিসিজমটা যদি আমার প্রতি হয়ে যায়, তখন প্রথমেই কিন্তু আমার কনফিডেন্সটা চলে যাচ্ছে যে আমি এটাকে ঠিক করতে পারবো। ঠিক কথা। ক্রিটিসাইজ করাটা কাজটাকে করা উচিত, মানে যেটা আমরা বলি না যে আমি মানুষটাকে বর্জন করছি না, আমি তার একটা বিশেষ কাজকে নিয়ে একটা গঠনমূলক সমালোচনায় যাওয়ার চেষ্টা করছি। একেবারেই তাই। তো প্রোডাক্টিভ ক্রিটিসিজম তখনই হবে যখন আমি সেই কাজটাকে খুব অবজেক্টিভলি দেখে করছি, সাবজেক্টিভলি না। তো আমার ক্ষেত্রে কিন্তু এরকম ভাবেই আমি গ্রো করেছি, যেখানে আমার কাজটাকে আমার বাবা ভীষণ অবজেক্টিভলি দেখে বলেছে যে এই জিনিসটা ঠিক হলো না। এবার এটা যদি তোমার মনে হয় যে তোমার একটা এক্সপ্রেশন এরকম, অনেক সময় ইমপারফেকশনটাও একটা এক্সপ্রেশন, কিন্তু ইমপারফেকশন দিয়েও অনেক কিছু সুন্দর হতে পারে। সেটা যদি মানে আমরা যেটা মানে খুব মানে এটা আপনি বুঝতে পারবেন না, বেগম আক্তারের গান যারা পছন্দ করি তারা তো ভাঙা গলাটাকেই পছন্দ করে, সেটা তো ইমপারফেকশন। তো সেটা যদি একটা এক্সপ্রেশন হয়, সেটা যদি একটা আলাদা করে আমি ওই জায়গাটাকে ইমপারফেকশনটা যদি ডেলিবারেট হয়, তখন সেটা স্টাইল হয়ে যায়। তো এইগুলো সবকিছু বুঝে যদি ক্রিটিসিজমটা হয়, তাহলে সেটা ফাইনালি গ্রো করতে খুব হেল্প করে। কিন্তু ফার্স্ট হলে না কেন, সেকেন্ড হলে কেন, সেকেন্ড হলে না তো একটাও প্রাইজ আনলে না, কনসোলেশন প্রাইজ কেন, এই জিনিসটা হয়ে গেলে খুব বিপদ। আর কি বেশ আরেকটা যেটা সমস্যা রেমা, আমি যার সঙ্গে তুলনা করছি আদৌ তো তার সাথে বেশি নম্বর পাওয়াটা ওর জার্নি নাই হতে পারে। এক্স্যাক্টলি। ও আসলে কি নিজের সাথে একদম, আমি তো তাকে সেই দিকটাতে কখনো এগোতেই দিলাম না, মানে একেবারেই তাই। এবং সেও স্যাটিসফাইড হয়ে যাবে, আচ্ছা আমি ক্লাসে অমুকের থেকে বেশি নম্বর পেয়ে গেছি, ব্যাস আমার কাজ শেষ। সেটাই। হয়তো আমার ফার্স্ট হওয়ার নেই আর কি, সে মানে জীবনে শেষ কাজটা করে ফেলেছে, সে ফার্স্ট হয়েছে, মানে তার আর কোনো কিছু, যে ফার্স্ট হয়েছে সে তো 7 এর পড়া সবকিছু 100% জানে, তা তো নয় আর কি। তো সেই জায়গাটা বোঝা যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি নিজের
অক্ষমতাগুলোকে আস্তে আস্তে ক্ষমতাতে পরিণত করার। অন্য কারুর সাথে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি তো হয় না। একদম তাই। ইনফ্যাক্ট আমাদের যে ফোনটা কেটে গেল, আপনি যদি শুনছেন হয় অনুষ্ঠান, আমার মনে হয় এই যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তৈরি হওয়া বাবা মাদের কিছু ভ্রান্ত ধারণা এবং তাতে সন্তানদের ওপর যে চাপটা পড়ে এবং তাদের শিক্ষকদের ওপরেও পড়ে, আমার মনে হয় রেমা এক্ষুনি যেটা বলছিলেন যে কার সাথে তোমার প্রতিযোগিতা, একটু যদি বাবা মাদেরও সেই জায়গাটা আমরা কথা বলে সচেতন করতে পারি, হয়তো তারাও তাহলে কিছুটা উত্তর পাবেন যে ঠিক কোথায় আমার নজরটা রাখবো, কোন দিকটাতে আমি তাকাবো। একেবারে তার স্ট্রেংথ গুলোকে বোঝা, সেই বুঝে তার কাছ থেকে এক্সপেক্ট করা। আমি যদি মানে আমি বেগম আক্তারের বাবা মায়ের কথা বলছি, বেগম আক্তারের বাবা মা যদি মনে করতেন যে উনি লতা মঙ্গেশকর হবেন, তাহলে তো ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত উদাহরণ। একদমই তাই, যে ওরম তো গলাটা হচ্ছে না, আমার হচ্ছেই না ওরকম। আবার ঠিক সিমিলারলি যদি লতা মঙ্গেশকরের বাবা মা যদি ভাবতেন যে আমার মেয়ে কেন বেগম আক্তারের মতো গায় না, তখন চূড়ান্ত ফেলিয়ার। দুটো যে আলাদা একটা একেবারেই মৌলিক জায়গা, এই জায়গাটাকে বোঝার যে আমার বাচ্চার মৌলিক জায়গাটা কোনটা, আমি সেটাকে চেষ্টা করব যতটা বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। একদমই তাই। এবং এটা একটা খুব সত্যি কথাই যে আমরা যদি তাকে স্বতঃস্ফূর্তভাবে তার চারপাশটাকে প্রথম এক্সপ্লোর করতে দিই, তবেই কিন্তু ওর মৌলিক জায়গাটা আমারও ধরতে সুবিধা হবে, ওরও ধরতে সুবিধা হবে। আর আমাদের বিষয়ের মেন জায়গাটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অ্যাবসলিউটলি। মানে এটা তুই কেন ওর মতন হলি না, এই কথাটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানে তুই তো ওর মতো আগাগোড়াই নোস। হ্যাঁ, তো ও তো ওর মতো, এবার ওর মতো করে ও সবথেকে ভালো কিভাবে পারে, সেইভাবে যদি এক্সপেকটেশন গুলো গ্রো করে, তাহলে আমার মনে হয় একটা বাচ্চার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্টটা ভীষণ প্রপার একটা ডেভেলপমেন্ট। এবং সেখানে যেটা নিয়ে আজকেরও আমাদের আলোচনা রেমা, এই যে সৃজনশীলতার, এটা যেটা রেমা এক্ষুনি বলছিলেন, যদি সেই জায়গাটা আমরা জোর দিই, তাহলে হয়তো সৃজনশীলতার যে ডেভেলপমেন্ট, সেটার বিকাশও কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে। তা না হলে কিন্তু অনেক সময় হয়তো কিছু প্রিম্যাচিওর এক্সপ্রেশন আমরা দেখলাম, তারপর আর তার কোনো গ্রোথই হলো না, শুধুমাত্র ভুল এক্সপেকটেশনের কারণে। কারণ এই প্রত্যাশাগুলো যেমন গড়তে সাহায্য করে, যদি ঠিকঠাক না হয় ভীষণভাবে ভেঙে দেয়। এই যে ধরো তোমাদের তো পরিবারে গান শেখানোরও একটা বিরাট, মানে ইটস অলমোস্ট অ্যান একাডেমি, তো সেখানেও নিশ্চয়ই অনেক সময় এই ধরনের প্রত্যাশা নিয়ে মানুষ এসেছেন, সে অভিজ্ঞতা তোমাদের হয়েছে প্রতিনিয়ত, বাবার বা তোমারও, তুমি নিজেও যেহেতু শেখাও প্রতিনিয়ত। মানে ওই জায়গাটা সবসময় ওই বোঝানোর মধ্যে থাকতে হয় যে তোমার জায়গাতে তুমি এক্সেল করো। মানে আমি রেমা বোসের কাছে গান শিখতে এসেছি, তাই 1 মাসের মধ্যে আমি একটা অনুষ্ঠান করতে পারবো, এইটা যদি তার উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য হয়, তাহলে তো খুব মুশকিল রে, ভীষণ মুশকিল। মানে তাহলে এগোনোটাই খুব চাপের হয়ে যাবে আর কি। মানে প্রথমত হচ্ছে বিষয়টাকে আমি কি হিসেবে দেখছি, বিষয়টাকে কি আমি শুধুমাত্র অনুষ্ঠান করার জন্য দেখছি। বহু ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই, বিশেষত যখন আমরা এখন যে শিল্প মাধ্যমগুলো রয়েছে, যেখান থেকে হয়তো উপার্জন এবং কোথাও প্রদর্শন, ফেম তার সাথে যেখানে যেখানে জুড়ে রয়েছে, আমরা বহু সময় কিন্তু বড় বেশি তাড়াহুড়ো করে ফেলি। হয়তো এখন আমার মনে হয় যে তাড়াহুড়ো করার পেছনে এই মাধ্যমগুলোর বৃদ্ধি ঘটাটা একটা খুব বড় কারণ। মানে এখন কিন্তু এই মানে ফেসবুকে সবাই ভিডিও, একটু ক্যাজুয়ালি গান গেয়ে ভিডিও আপলোড করে দিতে পারে, তাতে প্রচুর ভিউজ আসে। তুই তো অসাধারণ গাইলি, তারপরে সেই ইউটিউবে আপলোড করলে এবার পুরো জিনিসটা কিন্তু বড্ড সহজেই যেন বেরিয়ে পড়লো। মানে সেটা আর নতুন করে গড়ার সুযোগই পেল না, আধ খাচরা অবস্থাতেই বেরিয়ে পড়লো। মানে আমি যেমন আমার যেহেতু আমার এই পারিবারিক ইয়েটা রয়েছে, আমাকে অনেকে ভিডিও পাঠায়, যা আপনি একটু দেখুন কেমন। তো একটি বাচ্চার ভিডিও পাঠিয়েছে, বাচ্চাটা একেবারে বাচ্চারা যেরকম গায় সেরকমই গাইছে, কিন্তু তার মা কিন্তু তার মধ্যে একটা ধারণা তৈরি করেছে যে সে কিন্তু বলা যায় না একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আর কোথাও একটা বাচ্চাটা সেটা বিশ্বাসও করতে শুরু করেছে। কত ছোট বাচ্চা? বোধহয় 7 বছর, 6 না 7 বছর, মানে সত্যি খুব ছোট। মানে ওর বোধটা তৈরি হয়নি কি করছে না। হ্যাঁ, আর এই বয়সে তো নিঃসন্দেহে বাবা মায়ের ফিডব্যাকের উপরেই তার বোধের অনেকখানি অংশ নির্ভর করে। আর সেখানে মানে তাতে যখন কমেন্টস আসছে, তাতে বলছে যে আমার মেয়ে সবাইকে থ্যাংক ইউ বললো। এটা কিন্তু আমাদের খুব পরিচিত ছবি, আমরা একটা ভীষণ পরিচিত ছবি, অনেকেই করতে। এটা কিন্তু খুব ক্ষতিকারক হচ্ছে, তার কারণ ওই প্রথমে যে ভালো লাগার থেকে ব্যাপারটা ভালোবাসার দিকে যাবেই না, ভালো লাগার থেকে কিন্তু ছিটকে বেরিয়ে আসবে যেই মুহূর্তে তার এক্সপেকটেশনের জায়গাটা ম্যাচ করো। কারণ তার তো এক্সপেকটেশনটা অন্য, তার তো এক্সপেকটেশনটা জিনিসটাকে নিয়ে এক্সেল করা না, তার পুরো এক্সপেকটেশনটা হচ্ছে আমাকে কজন ভালো বললো। একদম। এবং এইখানে যেটা আমাদের আলোচনার আরো একটা দিক আজকে বারবার উঠে আসছে, যে সৃজনশীলতা কিন্তু কোথাও আমার একটা বড় নোংর,
আড়মোর যেখানটাতে আমি আশ্রয় নিতে পারি, তার আশ্রয়টাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। মানে যেখান থেকে আমি ব্যর্থতার আস্বাদ পাচ্ছি সেখানটাতে তো আমি আশ্রয় নিতে যাব না। হ্যাঁ, আর সেলফ ইভ্যালুয়েশনটা খুব দরকার, যে আমি যখন পারলাম না সেটা আমার বোঝাটা সবার আগে দরকার, যে আমি কিন্তু পারলাম না। সেখানে যদি আমি পারলাম না কিন্তু আমাকে 5 জন বললো যে ভীষণ ভালো পেরেছো, তখন যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে হ্যাঁ তাহলে বোধহয় সত্যি পেরেছি, তাহলে কিন্তু বিপজ্জনক। মানে তাহলে ঠিক কথা, আর এগিয়ে যাওয়াই হলো না। মানে এটা মানে হয়তো অনেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে কারণে অনেক বড় শিল্পীরাও যখন খুব স্তাবক পরিবৃত হয়ে যান তখন আর তাদের শিল্পকে নেওয়া যায় না। একদম, তাদেরকে নিয়ে তখন আমাদেরও যে পুরনো ভালো লাগাগুলো ছিল সেগুলো বড্ড ধাক্কা খেতে থাকে। ঠিক, মানে এটাও কিন্তু বোধহয় সেই একই কারণে যেটা তুমি এক্ষুনি বলছিলে রেমা, যে এই ফিডব্যাকটাই যখন আমার একমাত্র মাধ্যম হয়ে যাচ্ছে নিজেকে কোথাও শান্তি দেওয়ার। কোথাও একটা আমাদের মানে মাসলোর যে থিওরিটা আছে যে এস্টিম ফর দ্য সেলফ and from others, এই ফর দ্য সেলফটা তো প্রয়োজনই, সেটা তো আমাকে বুঝতে হবে। সেটা না হলে আমি তো ট্রান্সেন্ডেন্সে তো পরে অ্যাকচুয়ালাইজই হতে পারবো না। মানে আমি যদি প্রথমত অন্য কারোর কথা বাদ থাক, আমি যদি নিজেই বুঝতে না পারি যে আমার ক্ষমতা কোনটা আর অক্ষমতা কোনটা, ঠিক কথা, তাহলে তো মানে আমার সৃজনশীলতা থেকেই বা কি না থেকেই ভাবি, মানে ওই সংবেদনশীলতাটাইতে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে। আমি সেখানটা বুঝতেই পাচ্ছি না, আমার ধারণাটাই তৈরি হচ্ছে না যে আসলে কোনটা আমার ক্ষমতার জায়গা। একদমই। আরেকটা আমার জায়গা এখানে একটু মনে হচ্ছিল রেমা তোমার কথা শুনতে শুনতে, যে তুমি বলছিলে না যে স্বতঃস্ফূর্ত ভাবে যদি একটি বাচ্চাকে আমি তার নানান বই প্রকাশের দিকে রাখি। কিছুদিন আগে জগন্নাথদার সাথে যে শোটা আমার এখানে হচ্ছিল, জগন্নাথদা বলছিলেন যে আমরা বরাবর মনে করেছি যে একটা মাধ্যমের তুমি যদি এক্সেল করতেও চাও, আর্টের কোনো একটা ফর্ম অফ আর্টে, তার মানে এই নয় যে বাকিগুলো তুমি করবে না। তুমি একজন ভালো কণ্ঠশিল্পী যদি হতে চাও, তুমি যদি একজন শ্রুতি নাটক করা মানুষ হতে চাও, তোমাকে গান শুনতে হবে, ছবি দেখতে হবে, নাচ দেখতে হবে। এই যে একটা পারস্পরিক যে একটা যোগসূত্র আছে নানান শিল্প মাধ্যমের, এইটা থেকেও কিন্তু বাচ্চাদের কোথাও একটা সরিয়ে নেওয়া হয় যে তুমি ছোটবেলা থেকে গান মানে তুমি ওটাই শুধু শিখবে, ওটাই শুধু করবে, মানে এটাও কিন্তু তাকে কোথাও পুরোপুরি বিকশিত হতে দেয় না। একদম, গানের মধ্যে তো অভিনয়টাও একটা খুব বড় জায়গা। অভিনয়টা শুধুমাত্র আমার গলাটার ডাইনামিক্স দিয়ে তো তুমি যে জায়গা থেকে বলছো দেয়ার ইজ মিউজিক ইন মাই ফিল্মস, এইখানে তো সেই পারস্পরিক একটা ইন্টারডিসিপ্লিনারি জায়গাই তৈরি হচ্ছে। একদম ওই জায়গাটা বোঝাটার জন্যই এক্সপ্লোর করা, বাচ্চা যে কোনো বাচ্চাকে অনেকগুলো মাধ্যমে এক্সপোজ করা, ওই ইন্টার রিলেশন গুলো দেখার জন্য সত্যি খুব প্রয়োজন। মানে তারা তো ঘোড়ার মতো হয়ে যাবে শুধুমাত্র মানে টেকনিক্যালি আমি বলছি, দুজন খুব ভালো গায়, আজ জানে কি জেদ না করো, দুজনেই গাইলো, দুজনে টেকনিক্যালি কিন্তু ঠিক গাইলো, পারফেক্ট গাইলো, তার মধ্যে কিন্তু আমাদের একজনেরটা বেশি ভালো লাগবে। সেইটা কেন লাগছে? এইটা লাগছে তার কারণ আনুষঙ্গিক জিনিসগুলো যেন, তার হয়তো গানের অভিনয়টা বেশি রয়েছে, একদম একদম, সে হয়তো বেশি সাহিত্যের ব্যাপারে সচেতন হয়ে গানটা গাইছে, একদম। তখন তার ক্ষেত্রে যদি আমি ওটাকে বেঁধে দিই যে না তুমি শুধু গানই করবে, তুমি কবিতা পড়বে না, ঠিক কথা, একদমই তাই। মানে এই কারণে এখন টেক্সট তো সত্যি পড়ে না, মানে গানের টেক্সটটা মানে আগে যেটা গান পড়ে তুমি তারপর গাওয়ার কথা যে বলা হতো, ট্রেনিং এর মধ্যে থাকতো, এখন তো মানে সেটা শোনেই না। মানে একটা খুব মজার উদ্ধৃতি করবো, একটা খুব মজার ঘটনা ঘটেছিল একবার। আমার বাবা ভীষণ ভাবে শব্দ সচেতন আর মানে সাহিত্য সচেতন একজন মানুষ। তো একটা মজা করার জন্য আমাদের একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, বাবা সেখানে একটা ওই রুকে রুকে সে কদম এই গানটার একটা বাংলা অনুবাদ করে। দ্বিতীয় অন্তরাতে বাবা বেশ কিছু ননসেন্স শব্দ ঢোকায়, মানে যেগুলো দিয়ে কোনো মানে দাঁড়াবে না। হ্যাঁ, এবার বাবা একজনকে বলে যে তুই এই গানটা গাইবি আর খুব সিরিয়াসলি গাইবি, খুব ইনভলভমেন্ট দিয়ে সিরিয়াসলি গাইবি। আমি শুধু এটা দেখবো যে লোকেরা বুঝতে পারছে কিনা। বিশ্বাস করবেন না, গানটা দ্বিতীয় অন্তরাটা হাফ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর লোকেরা হঠাৎ দেখছে কয়েকটা একটু বেপটকা শব্দ আসছে মনে হচ্ছে, তখন তারা বুঝতে পারছে। তার আগে কিন্তু একদম মাথা নাড়িয়ে নাড়িয়ে ননসেন্সটা শুনেছে, মানে তার মধ্যে আলু পটলের ইয়েও ছিল, সেটা কিন্তু সে শুনে গেছে। মানে তার তখন মনে হয়নি যে আমি কিন্তু মানে পুরো মানে গানটাকে সব রকম ভাবে কিন্তু সে স্বাদটাই নিতে পারছে। কিন্তু এখানে অনেক সময় তো সুরের নিজস্ব একটা ভাষায় হারিয়ে যাওয়ার জায়গাও থাকে রে মাঝে। মিউজিক হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, যদি আমরা সেভাবে কিন্তু মানে যখন আমার একটা ভাষা রয়েছে তখন সেই ভাষাটাকে সম্পূর্ণভাবে আমি উপেক্ষা করে চলে গেলাম। সেইখানেই কিন্তু আমার বোধের যে জায়গাটা, সেইটার বিকাশ না থাকলে আমি সামগ্রিক স্বাদ আস্বাদনও করতে পারবো না, যেটা তুমি বলছিলে। আমরা একদম শেষ পর্যায়ে কিন্তু একটা জায়গা আজকে যদি না করি তাহলে আপনারাই আমাকে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে রেমাকেও পেলাম, অনুষ্ঠানও এগুলো, রেমার গান শুনলাম না, অনুষ্ঠান শেষ করে দিলাম, হয় নাকি? সুতরাং একটু শেষ করবো অনুষ্ঠান তোমার গান নিয়ে, এবং আপনাদের আগে থেকেই অনেক ধন্যবাদ জানিয়ে রাখি, ভালো থাকবার শুভেচ্ছা জানিয়ে রাখি, কারণ গানের পরে
আর কোনো কথায় আমরা কিন্তু ফিরবো না। রেমা, আমি একটু আমার মানে ফোনটা সাহায্য আমি একটু নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানটা অ্যাকচুয়ালি আমার সামনে একটা রিলিজ রয়েছে, এটা আমার বাবারই গান। একদম। আর এই গানটা আমি টেক্সটটা নিয়ে একটু বলবো। এই গানটা সেটা আমাদের সময় খুব কম রে, আমরা গানটা সরাসরি ঢুকি, টেক্সটটা নিয়ে না হয় আবার একটু আরেকদিন আসে। যদি গানটা গাওয়ার পর একটু সময় থাকে তাহলে আমরা টেক্সটটাতে একটু ঢুকবো, নাহলে গানটা আমি সময় চলে যাক একদম চাই না। হ্যাঁ, তোমার দেওয়া ব্যথার কমল ভালো বেশে বুকে নিলাম, তোমার দেওয়া ব্যথার কমল ভালো বেশে বুকে নিলাম, তোমার কারণ শ্রাবণ ধারায় ধুয়ে আমি যে সে থলাম, তোমার দেওয়া ব্যথার কমল ভালো বেশে বুকে নিলাম। কোনো জায়গা নেই, তবে আজ সকালের আমন্ত্রণেতে রেমাকে নিশ্চয়ই আমরা খুব শিগগিরই পাবো বলে আশা করছি। খুব ভালো থাকবেন বন্ধুরা, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ, নমস্কার।